ভয়েস শুনতে পাচ্ছ? আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী নেক্সট চ্যাপ্টার আজকে আলোচনা শুরু হচ্ছে। বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নেক্সট চ্যাপ্টারে আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। বড় বড় কোম্পানি যেগুলো আছে তারা পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে মূলধন গঠন করে। এই মূলধন গঠনের প্রক্রিয়ায় যে ব্যাপারগুলো ঘটে সেগুলো এখানে আলোচনা হবে। মূলধন গঠনের প্রক্রিয়ায় প্রথমে পাবলিক অ্যাপ্লিকেশন জমা দেয়। অ্যাপ্লিকেশন জমা দিবে কোথায়? ব্যাংক মারফত অ্যাপ্লিকেশন জমা দিবে, ব্যাংকের মারফত অ্যাপ্লিকেশন জমা দিবে। এই জন্য দেখতে পাচ্ছ যে ব্যাংক হিসাব ডেবিট আছে, আর ব্যাংক মারফত প্রথমে তারা অ্যাপ্লিকেশন জমা দিবে। এখানে কি বলা হচ্ছে, কোম্পানির মোট মূলধনকে, মনে করো 1 কোটি টাকা মূলধন আসছে, এই মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে প্রাপ্ত প্রত্যেক ভাগকে শেয়ার বলে। 1 কোটি টাকা মূলধন, এটাকে মনে করো 1 লাখ ভাগে ভাগ করা হলো, তাহলে প্রত্যেক শেয়ারের দাম হবে 100 টাকা করে। পাবলিক ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে। ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে। সম্পদ বাড়লে যেহেতু ডেবিট, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হয়, আর শেয়ার আবেদনের টাকা জমা হয়, এই কারণে শেয়ার আবেদন হয় ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। শেয়ার আবেদনের টাকা জমা হওয়ার পর আবেদনের টাকার মধ্যে কিছু টাকা মূলধনে স্থানান্তর হয়, কিছু টাকা প্রয়োজন অনুযায়ী ফেরত দেওয়া হয়, আবার যদি অধিহার থাকে অধিহারে স্থানান্তর করা হয়। অধিহার অর্থ হচ্ছে কোম্পানির শেয়ারের যে প্রকৃত মূল্য আছে, এই প্রকৃত মূল্যের তুলনায় অনেক সময় বাজারে যদি কোনো কোম্পানির শেয়ারের ডিমান্ড ভালো থাকে, তারা অধিক দামে শেয়ার বিক্রি করে। এটাকে বলে শেয়ার অধিহার। শেয়ার অধিহার হচ্ছে যদি লিখিত মূল্য থেকে বেশি দামে শেয়ার বিক্রি করে, তাকে বলে শেয়ার অধিহার। মনে করো কোনো শেয়ারের লিখিত মূল্য আছে 200 টাকা, বিক্রি করা হলো 250 টাকা করে, তাহলে প্রত্যেক শেয়ারে অধিহার হবে কত? 50 টাকা। এটা কোম্পানির তহবিলে জমা হয়। ঠিক আয় বলা যাবে না, কারণ এই টাকা আবার বিভিন্ন কাজে খরচ করতে হবে কোম্পানিকে। রেওয়াবিলের ক্রেডিটে বসবে, কিন্তু আমরা জানি রেওয়াবিলের ক্রেডিটে শুধু আয় বসে না, দায়ও বসে, তাই না? এটাকে আবার, কারণ আয়ের যে সংজ্ঞা, আয়ের সংজ্ঞা হচ্ছে তুমি কোনো সুবিধা দেওয়ার বিনিময়ে যে টাকা পাচ্ছ তাকে বলবে আয়। একজন আইনজীবী কোনো পরামর্শ দিল, পরামর্শ দিয়ে যে টাকা পাবে এটা হচ্ছে তার আয়। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। এখানে শেয়ারের লিখিত মূল্য থেকে অধিক দামে শেয়ার বিক্রি করা হবে, তাকে বলা হবে শেয়ার অধিহার। আবার অনেক সময় কোনো কোম্পানির যদি বাজারে ডিমান্ড কম থাকে, শেয়ারের ডিমান্ড যদি কম থাকে, তখন লিখিত মূল্য থেকে কম দামে শেয়ার বিক্রি করা হবে, তাকে বলে শেয়ার অবহার। এখানে জাবেদাই স্লাইডে যেহেতু দেখতে পাচ্ছ যে অধিহার যেহেতু ক্রেডিট হয়, তাহলে অবহার কি হবে? ডেবিট। অবহার হবে ডেবিট, এটা বুঝে নিতে হবে। যেহেতু অধিহার ক্রেডিট হচ্ছে, তার মানে অবহার হবে ডেবিট। ক্ষতি ওই অর্থে বলা যায় না, এটা শেয়ার লিখিত মূল্য থেকে কম দামে শেয়ার বিক্রি করা হচ্ছে।
ঠিক আছে। ক্ষতির আবার সংজ্ঞা আলাদা। ক্ষতির সংজ্ঞা হচ্ছে তুমি তোমার নিজস্ব তত্ত্বাবধানে কোনো জিনিস আছে, কিন্তু ওটা মনে করো তোমার পুড়ে গেল, নষ্ট হয়ে গেল, পুড়ে গেল, নষ্ট হয়ে গেল, তাকে বলা হবে ক্ষতি। এরপরে এখন এইভাবে শেয়ার বিক্রি করা হবে। শেয়ার বিক্রি করার পর বিক্রি করার ক্ষেত্রে কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা হবে। কোম্পানির তাহলে ব্যাংক ব্যালেন্স কি হবে? ব্যাংক ব্যালেন্স, কোম্পানির ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। এই কারণে ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে। পাবলিকের কাছে 2 লাখ শেয়ার বিক্রি করতে চাইছে, কিন্তু পাবলিক 1,20,000-এর আবেদন জমা দিচ্ছে। তখন শোনো, এটা এই ক্লাসটা এদিকে মনোযোগ সহকারে শোনা খুব জরুরি। শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের এটা দ্বিতীয় অধ্যায়। শর্ট সিলেবাস অনুযায়ী বোর্ডের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তার দ্বিতীয় অধ্যায়ের প্রথম আলোচনা এটা। অতএব এই ক্লাস যদি খুব অ্যাটেন্টিভলি শোনো তাহলে চ্যাপ্টারটা করতে সুবিধা হবে। এখন যদি অতিরিক্ত আবেদন দেয় তখন অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। কোম্পানি বিক্রি করতে যাচ্ছে 1 লাখ শেয়ার, যদি বাজারের ডিমান্ড বেশি থাকে, মনে করো 1,50,000 শেয়ারের টাকা জমা হয়েছে, তখন 50,000 শেয়ারের অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অতিরিক্ত আবেদনের যে টাকা থাকবে ওই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। এই জন্য এখানে জাবেদায় দেখতেছো ব্যাংক হিসাব ক্রেডিট আছে। টাকা স্বাভাবিকভাবে টাকা যখন গ্রহণ করা হলো তখন যদি ব্যাংক ডেবিট হয়, টাকা যে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? ব্যাংক হিসাব। টাকা গ্রহণের সময় যদি ব্যাংক হিসাব ডেবিট হয়, টাকা ফেরত দেওয়ার সময় ব্যাংক হিসাব হবে ক্রেডিট। সেই হিসাবে ব্যাংক হিসাব ক্রেডিট আছে। আবেদনের মধ্যে কিছু টাকা মূলধনে যাবে। মনে করো 1,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে, কিন্তু কোম্পানি বিক্রি করতেছে 1 লাখ শেয়ার, তাহলে শেয়ার মূলধন ক্রেডিটে যাবে 1 লাখ শেয়ারের টাকা। কত শেয়ারের টাকা ক্রেডিটে যাবে? 1 লাখ শেয়ারের টাকা শেয়ার মূলধন হিসাব ক্রেডিটে যাবে। এখন কথা হচ্ছে ক্রেডিট কেন হচ্ছে? ক্রেডিট এই জন্য হচ্ছে, এই টাকা সংগ্রহ করার পর কোম্পানিকে আবার এই টাকা ফেরত দিতে হবে। তাহলে দায় না? দায় বাড়লে ক্রেডিট হয় না, এই জন্য শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট। যে অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছে সেই অতিরিক্ত টাকা জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যে অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছে তার জন্য ব্যাংক হিসাব হবে ক্রেডিট। অধিহার ক্রেডিট হবে প্রত্যেক শেয়ার লিখিত মূল্য আছে, মনে করো 100 টাকা, বিক্রি করা হচ্ছে 150 টাকা করে, তাহলে প্রত্যেক শেয়ারে অধিহার আছে কত? প্রত্যেক শেয়ারের লিখিত মূল্য 100 টাকা, বিক্রি করা হচ্ছে 150 টাকা করে। যাদের ডিমান্ড ভালো থাকে, তোমার ভালো স্কোর হলে কি হবে? ভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি যে কোনো ডিপার্টমেন্টে তখন ভর্তি হতে পারবা। যার ডিমান্ড ভালো থাকে, স্কোর ভালো থাকে, সে যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে না। তখন এরকম কোনো কিছু না যে তুমি ডিপার্টমেন্ট চয়েস করতে পারবা না, তা না। মেরিট লিস্টে ভালো পজিশনে গেলে তুমি যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা। তেমন এখানে শেয়ারের দাম, যদি শেয়ারের ডিমান্ড থাকে বাজারে, তখন বেশি দামে তারা বিক্রি করতে পারে। এই বেশি দামটাই হচ্ছে অধিহার। প্রত্যেক শেয়ারে মনে করো 50 টাকা অধিহার আছে, বিক্রি করা হলো 1000 শেয়ার, তাহলে অধিহার কত হবে? টোটাল
প্রত্যেক শেয়ারে 50 টাকা অধিহার আসছে, বিক্রি করা হলো 1000 শেয়ার, তাহলে 50,000 টাকা শেয়ার অধিহার ক্রেডিট হবে। এবং 1 এবং 2 নম্বর জাবেদায় খেয়াল রাখতে হবে, শেয়ার আবেদন যত টাকা ক্রেডিট হয়, পরবর্তী জাবেদায় শেয়ার আবেদন হিসাব তত টাকাই ডেবিট হবে। তুমি যেমন মোট টাকার একটা বিভাজন করতে পারো না, যে তোমার মোট 2000 টাকা আছে, 2000 টাকার মধ্যে কোথায় কত টাকা খরচ করলা, এটা একটা বিভাজন করতে পারো না। 2000 টাকার মধ্যে 1000 টাকা আছে তোমার কাছে, 200 টাকা খরচ করেছো, 200 টাকা ছোট ভাইকে দিয়েছো, এইভাবে তোমার টোটাল বিভাজনের সমষ্টি 2000 টাকা সমান হবে না। যে 2000 টাকা তুমি কোন কোন খাতে তোমার আছে বা খরচ করেছো, বিভাজন করা যায় তো। ঠিক তেমন এখানে শেয়ার আবেদনের মোট টাকা যত আছে তার মধ্যে কিছু টাকা যাবে শেয়ার মূলধনে, শেয়ার মূলধনে যাবে যে পরিমাণ শেয়ারের বিক্রি করা হচ্ছে তার প্রকৃত মূল্য। প্রত্যেক শেয়ারের দাম আছে মনে করো 100 টাকা, বিক্রি করা হচ্ছে 1 লাখ শেয়ার, তাহলে তার প্রকৃত মূল্য কত হবে? 1 লাখ গুণ 100, 1 কোটি টাকা। শেয়ার মূলধন ক্রেডিটে দিবা 1 কোটি। যত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এইভাবে আমাদের দ্বিতীয় জাবেদা করতে হবে। তারপর আমরা যখন প্রবলেমে যাব, প্রবলেমে গেলে তখন আরও ডিটেলস জানতে পারবো। এটা আমাদের হচ্ছে কনসেপ্টের উপর ক্লাস। যখন নেক্সট ক্লাসে আমরা এটার উপর প্রবলেম করব, তখন জানতে পারবো যে আমাদের প্রবলেমটা কিভাবে সলভ হবে। আর এখন আমি নীতিমালা বা কনসেপ্টের উপর আলোচনা করতেছি, এই চ্যাপ্টারের যে মূল ব্যাপারগুলো। তারপরে জাবেদায় দেখো আছে যদি অবহার থাকে, অবহারের ক্ষেত্রে তুমি কি জাবেদা করবা? 3 নম্বর জাবেদা ওই একইভাবে আগের মতোই শেয়ার আবেদন ডেবিট আছে, কিছুক্ষণ আগে দেখেছো শেয়ার অধিহার ক্রেডিট আছে, এখন এখানে কি দেখতেছো? শেয়ার ওভার ডেবিট। শেয়ার মূলধনে ক্রেডিটে যাবে সবসময় লিখিত মূল্য অনুযায়ী যে টাকা, ওই টাকা ক্রেডিটে যাবে। তারপর ব্যাংক হিসাব ক্রেডিটে যাবে কত? ব্যাংক হিসাব ক্রেডিটে যাবে যে পরিমাণ শেয়ারের টাকা ফেরত দেওয়া হচ্ছে। খেয়াল রাখতে হবে যে অঙ্কে 2 নম্বর জাবেদা হবে, যে অঙ্কে 2 নম্বর জাবেদা হবে সে অঙ্কে 3 নম্বর জাবেদা হবে না। কারণ যে অঙ্কে অধিহারের অঙ্ক, অধিহারের অঙ্ক হলে কি অবহারের অঙ্ক হবে? তুমি যে কোনো এক জায়গায় থাকবা, হয় ক্লাসে থাকবা অথবা বাসায়, নাকি? তো যখনই কোনো অঙ্কের ক্ষেত্রে 2 নম্বর জাবেদা হবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে 3 নম্বর জাবেদা হবে না। কারণ অধিহারের অঙ্ক অনুযায়ী যদি জাবেদা লিখো, তাহলে অধিহারের অঙ্ক অনুযায়ী জাবেদা লিখলে অবহার অনুযায়ী জাবেদা হবে না, হয় অধিহার অথবা অবহার হবে। তাহলে দেখো এখানে অনেক সময় কোম্পানি আবার শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করে। তুমি কি করো? তোমার একটা বই আছে, কারোর সাথে বই এক্সচেঞ্জ করে ক্যালকুলেটর নিতে পারো না? নিতে পারো তো। তেমন অনেক সময় কোম্পানি শেয়ারের বিনিময়ে সম্পদ কিনে। যদি যন্ত্রপাতি কিনে, যন্ত্রপাতি ডেবিট হবে, আর যত টাকার শেয়ার দিল তত টাকা শেয়ার মূলধন ক্রেডিট হবে। এখানে শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করা হলো, যদি ভূমি কিনে তখন ভূমি ডেবিট, ক্লিয়ার? আর শেয়ার মূলধন ক্রেডিট। টাকার পরিমাণ আসবে কিভাবে? মনে করো তুমি 1 লাখ শেয়ার, প্রত্যেকটার দাম 50 টাকা করে দিয়ে কোম্পানি একটা ভূমি কিনলো, তখন ভূমি ডেবিটে হবে 1 লাখ গুণ 50।
আর শেয়ার মূলধনে ওই একই টাকা হবে। জাবেদায় যেহেতু আমরা জানি জাবেদা অলওয়েজ ডেবিট আর ক্রেডিট সমান হয় না, ডেবিট আর ক্রেডিট তো সমান হয়, তাই না? এই জন্য এখানে 4 নম্বর জাবেদাও টাকার পরিমাণ সমান হবে। তারপরে যেটা ব্যাপার, যদি সম্পদ না কিনে তাহলে কি 4 নম্বর জাবেদা হবে? যদি সম্পদ না ক্রয় করে তাহলে 4 নম্বর জাবেদা হবে না। যখন যে লেনদেন ঘটবে ওই অনুযায়ী জাবেদা লিখবা। এরপরে কি কি জাবেদা হতে পারে সেগুলো আলোচনা করতেছি। এই চ্যাপ্টারে কি কি জাবেদা হতে পারে। যখন যে জাবেদা হবে না, লেনদেন না হলে ওই জাবেদা কি লিখবা না। অনেক সময় তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, এরপর যখন শেয়ার বন্টনের বিনিময়ে কমিশন দেওয়া হয়, শেয়ারগুলো বিক্রি করা হয় ব্যাংক মারফত। ব্যাংকে তুমি বলতে পারো যে আপনারা আমাদের একটা শেয়ার বিক্রি করে দেন, তাহলে 1 টাকা করে পাবেন। মনে করো বললা, তাহলে যদি তারা 2 লাখ শেয়ার বিক্রি করে দেয় তাহলে কত টাকা পাবে? 2 লাখ টাকা। তখন কমিশন ডেবিট আর ব্যাংক ক্রেডিট হবে 2 লাখ টাকা। ব্যাংক কেন ক্রেডিট হচ্ছে? কোম্পানির ব্যাংক ব্যালেন্স কমে যাবে এই কারণে। যখনই ব্যাংক ব্যালেন্স বাড়ে তখনই কি হয়? ব্যাংক ক্রেডিট হয়। আর কমিশন দেয়া হচ্ছে, এটা ব্যয়, ঠিক আছে? কমিশন ডেবিট। তবে এটার এই কমিশনের আবার একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। এই কমিশন না দিলে কোম্পানির শেয়ার কি বিক্রি হতো? এই জন্য এই কমিশনকে আবার সম্পদ পাশে দেখানো হয়। এই কমিশন কিন্তু আবার ব্যয়, ওই অর্থে বেতন ভাড়ার মতো পায় না। এই কমিশন না দিলে কোম্পানির শেয়ারই বিক্রি হতো না, কোম্পানির অস্তিত্ব হতো না। এই কারণে এই কমিশনের টাকা সম্পদের দিকে দেখানো হয়। এরপর যখন ঋণপত্রের বিনিময়ে শেয়ার ইস্যু করা হয়, যদি এরকম কোনো কোম্পানি করে যে কোনো কোম্পানি থেকে ঋণপত্র কিনে নিল, বিনিময়ে শেয়ার দিল, তখন ঋণপত্র ডেবিট হবে, শেয়ার মূলধন হবে ক্রেডিট। ঋণপত্র কেন কিনে? যদি ঋণপত্র ক্রয় করে তাহলে কি হবে? ঋণপত্র ক্রয় করলে তুমি যদি কোনো কোম্পানির ঋণপত্র কিনো, ওখানে সুদের হার উল্লেখ থাকে। মনে করো 15% ঋণপত্র উল্লেখ আছে, তাহলে 15% হারে সুদ দিতে হবে। ক্লিয়ার? কোম্পানি তখন আয় করবে। এই অর্থে এই ঋণপত্র কোম্পানির একটা বিনিয়োগ, আয় করে টাকা পাবে। তারপরে কি বলা হচ্ছে, লেনদেনগুলো জাবেদাভুক্তকরণের পর কোম্পানি ব্যাংক হিসাব এবং আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। জাবেদা করলা, জাবেদা করার পর জাবেদা অনুযায়ী ব্যাংক হিসাব তৈরি করতে পারবা এবং আর্থিক বিবরণী তৈরি করতে পারবা। এবার এই মূল কনসেপ্ট থেকে তোমাদের কার কি বলার আছে বলো। মূল কনসেপ্ট থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে যে কোনো ধরনের প্রশ্ন করো। মূল কনসেপ্ট থেকে যদি কারো কিছু বলার থাকে তাহলে বলো। আবার শুরু থেকে দরকার হলে দেখো, শুরু থেকে দেখে তারপর শুরু থেকে দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। ফার্স্ট স্লাইড দেখতে পাচ্ছ, তাই না? ফার্স্ট স্লাইড থেকে কোনো কিছু জানার থাকলে বলো। ফার্স্ট স্লাইড থেকে যদি জানার থাকে ঋণপত্র যদি কোম্পানি ক্রয় করে তাহলে সম্পদের দিকে যাবে। তুমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর
তুমি অন্য কোম্পানির ঋণপত্র কিনলা, বিনিময়ে সুদ পাবে। সুদ পাবে, সুদ। যারা কিনবে তারা, যে কোম্পানি ক্রয় করবে তারা সুদ পাবে। তাদের ক্ষেত্রে ঋণপত্র একটা বিনিয়োগ, তাদের ক্ষেত্রে তুমি যেমন ঋণ দিতে পারো নিতেও পারো, তাই না? ঋণ যদি দাও মানুষকে তাহলে তোমার সম্পদ, ওই অর্থে এখানে সম্পদ হবে। আর কিছু তোমাদের কোশ্চেন থাকলে বলো, এবং দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রশ্ন থাকলে বলো, কারণ যেহেতু এই চ্যাপ্টারের প্রথম আলোচনা যেহেতু, যদি প্রশ্ন করো ভালো করবা এই অর্থে যে তোমার সব কিছু খোলাসা হয়ে যাবে। বলো, কোনো যদি কোশ্চেন থাকে বলো। আছে? তাহলে তুমি স্ট্যান্ড আপ, ভাই আব্দুল আলিম। আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম তার মূল বক্তব্য কি দাঁড়াচ্ছে? তুমি বললা যে শেয়ার ক্রয় করে থাকে, এটা কি হাতে হাতে কিনে? ব্যাংকের মাধ্যমে। ভালো। ব্যাংকে অ্যাকাউন্টে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে হয়, তখনই কোম্পানির ব্যাংক ব্যালেন্স যেহেতু বেড়ে যায় এই জন্য ব্যাংক ডেবিট হচ্ছে। তারপর কেনার পর কি হচ্ছে? শেয়ারের টাকা বিলিয়ে দেয়, মানে এটা দান করে না আবার, ঠিক আছে? এটা তাদের নামে ইস্যু করে। মনে করো 50,000 শেয়ার বিক্রি করবে, পাবলিক অ্যাপ্লাই করছে 70,000 শেয়ারের, তাহলে 50,000 শেয়ার তাদের নামে ইস্যু করবে। সাধারণত ইস্যু করা হয় লটারির মাধ্যমে, ঠিক আছে? আর যারা অতিরিক্ত টাকা জমা দিল তাদের টাকা কি করা হবে? তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অধিহার আবার অন্য জিনিস। অধিহার মানে বেশি দামে যেহেতু বিক্রি করছে, বেশি দাম অনুযায়ী তারা জমা দিবে, বেশি দাম অনুযায়ী কোম্পানি জমা রেখে দিবে। যে বেশি দামে বিক্রি করা হলো এটা কোম্পানির কি হবে? শেয়ার অধিহারের টাকা কোম্পানির তত্ত্বাবধানেই থাকবে, কোম্পানি শেয়ার হোল্ডারদের কল্যাণেই খরচ করবে। সেখান থেকে শেয়ার কিনে লাভ হয় কি? লভ্যাংশ পেতে পারে। তুমি যদি ভালো ডিসিশন নাও, ভালো কোম্পানির যদি শেয়ার কিনো, তাহলে তোমার একদিকে শেয়ারের মূল্য দিন দিন বৃদ্ধি পাবে। এমনও হতে পারে যে 1,000 টাকার শেয়ার 1 বছর পর 5,000 হয়ে গেল, তাহলে প্রত্যেক শেয়ারে তোমার গেন কত করে? 4,000 টাকা করে গেন, তাই না? এইভাবে তুমি 100 শেয়ার যদি কিনে থাকো, কত টাকা গেন চিন্তা করো। 4,000 গুণ 100 করলে হবে 4 লাখ টাকা তোমার গেন হয়ে গেছে। আর ওই গেন ছাড়াও আবার লভ্যাংশও পাবে। কোম্পানির যে লাভ হবে, লাভের উপরে একটা লভ্যাংশ শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হবে, এই লভ্যাংশ হবে। সিট ডাউন। আর কারো কিছু নেক্সট তোমার? তাহলে আব্দুল্লাহ তুমি বলো, তাহলে আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী কার্যক্রম কি? ও যতটুকু বললে এরপর ইয়েস, 2 আর 3 একসাথে হবে না,
কোনো অঙ্ক যদি অধিহারের অঙ্ক হয় তাহলে অবহারটা আসবে না। ব্যাপারটা এরকম, খুবই সহজ ব্যাপার। তুমি ক্লাসে আসো মানেই বাসাতে নাই। যে অঙ্কে অধিহার আসবে সে অঙ্কে অবহার আসবে না। 2 আর 3 নম্বর জাবেদার মধ্যে মনে করো দ্বিতীয় জাবেদা হলো, তাহলে তৃতীয় জাবেদা হবে না। এইভাবে চলতে থাকবে। এরপরে কি হবে? এরপর সম্পদ ক্রয় করলে সম্পদ আসবে। কোম্পানির শেয়ারের বিনিময়ে তুমি, যেটা আমি উদাহরণ দিলাম, যে একটা বন্ধুর কাছে তুমি, এমনও হতে পারে যে বইয়ের বিনিময়ে ক্যালকুলেটর নিলা, ঠিক আছে? ঠিক তেমন কোম্পানি শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করে, তখন সম্পদ ডেবিট হবে, শেয়ার মূলধন হবে ক্রেডিট। নেক্সট ক্লাসে আমরা সেট ডাউন। নেক্সট ক্লাসে আবার এই চ্যাপ্টারের প্রবলেম আলোচনা করব। ব্যবহারিক যে প্রবলেম আছে তাতে আমাদের জ্ঞান আরও সম্প্রসারিত হবে। সবাইকে ধন্যবাদ।